আমরা যখন রাতের বেলা ঘরের সদর দরজাটা ভেতর থেকে আটকে দিই তখন অবচেতনভাবেই আমাদের মনে একটা গভীর স্বস্তির অনুভূতি কাজ করে। ঠিক। আমাদের মনে হয় যে বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল আর বিপদ থেকে আমরা এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। মানে নিজের এই চার দেয়ালকে আমরা একটা দুর্ভেদ্য দুর্গ বলে মনে করি। একদম। কিন্তু একবার ভাবলে দেখা যায় আমরা সবসময় বাইরের জঙ্গল থেকে আসা নেকড়ের হাত থেকে বাঁচতে এই বিশাল দুর্গ তৈরি করছি, অথচ আমরা ঘুণাক্ষরেও টের পাচ্ছি না যে আমাদের ঘরের মেঝের কাঠের নিচেই উই পোকা বাসা বেঁধেছে। এক্স্যাক্টলি। যে বিপদের কথা ভেবে আমরা বাইরের দিকের দরজা বন্ধ করছি, সেই বিপদ যদি বাইরের কোনো অন্ধকার রাস্তায় লুকিয়ে না থেকে ঠিক আমাদের দরজার ওপাশেই ঘাপটি মেরে বসে থাকে। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এরকমই একটা শিউরে ওঠা বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, এমন একটা বিষয়ে যা আমাদের প্রথাগত নিরাপত্তার ধারণাকে একেবারে শিকড় থেকে নাড়িয়ে দেয়। রাইট। গত ১৯ মে, মানে ২০২৬ সালের ১৯ মে, মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারের মর্মান্তিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাটি। এটা শুধু একটি অপরাধের খবর নয়, মানে এটি আমাদের চারপাশের ভেঙে পড়া সামাজিক কাঠামোর একটি প্রতিচ্ছবি। আজকের এই আলোচনায় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, পুলিশের রিপোর্ট আর মানবাধিক সংস্থার তথ্যের ভিত্তিতে পুরো ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখব। এবং শুধু ঘটনাটা না, আমরা দেখব কিভাবে আমাদের আইনি ব্যবস্থায় প্রতিক্রিয়া দেখাচ্ছে, আর এমন একটি ঘটনা আমাদের সমাজের ভেতরের কোন পচনশীল দিকগুলোকে সামনে নিয়ে আসছে। কারণ আমরা শিশুদের সবসময় শেখাই যে অপরিচিত মানুষ থেকে দূরে থাকতে, কিন্তু যে মানুষটা মাত্র কয়েক হাত দূরের ফ্ল্যাটে থাকে তাকে তো আর অপরিচিত বলা যায় না। ঠিক। তার থেকে বাঁচার তো কোনো প্রোটোকল আমাদের জানা নেই। না, নেই। আমাদের এই যে নিরাপদ আশ্রয়ের অলীক বিশ্বাস, এটা যখন ভাঙে তখন তা সমাজের একটা ভয়াবহ রূপ আমাদের সামনে উন্মোচন করে। রামিসা এবং তার পরিবারের যে প্রেক্ষাপট, সেটা আসলে একটু বোঝা দরকারি আলোচনা শুরুর আগে। অবশ্যই, কারণ এই প্রেক্ষাপটটি পুরো ট্র্যাজেডিকে আরও বেশি হৃদয় বিদারক করে তোলে। রামিসা মিরপুর পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের ২য় শ্রেণীর একজন ছাত্রী ছিল। আর সে শুধু সাধারণ ছাত্রী ছিল না, মানে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। নার্সারি এবং কেজিতে সে ২য় স্থান অধিকার করেছিল, আর প্রথম শ্রেণীতে ওঠার পর তার রোল নম্বর ছিল ১। ভাবা যায়, একটা সাধারণ দরিদ্র পরিবারের ঘরে তার সাফল্যের অনেকগুলো ট্রফি সাজানো ছিল। এই ট্রফিগুলো তো শুধু মেটালের টুকরো ছিল না, আর এগুলো ছিল ওই পরিবারটির স্বপ্ন। আর এই স্বপ্নের পেছনের মানুষটির কথা আমাদের সূত্রগুলো খুব স্পষ্টভাবে তুলে এনেছে। রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, পেশায় অত্যন্ত দরিদ্র এই মানুষটি নিজের পায়ে যে স্যান্ডেলটি পরতেন সেটি ছিল ৩ বছরের পুরনো। ৩ বছরের পুরনো স্যান্ডেল? হ্যাঁ, ছিঁড়ে গেলে তিনি সেটি ফেলে না দিয়ে বারবার সেলাই করে পরতেন। কিন্তু নিজের বেলায় চরম কৃপণতা করা মানুষটি সন্তানের কোনো শখ অপূর্ণ রাখতেন না। মৃত্যুর মাত্র ২ দিন আগে ছোট্ট রামিসা বাবার কাছে একটি বোরখা চেয়েছিল। হ্যাঁ, আমি পড়েছি এটা। আব্দুল হান্নান তিল তিল করে জমানো ১,০০০ টাকা দিয়ে নিউ মার্কেট থেকে মেয়ের জন্য একটি সুন্দর বোরকা কিনেও এনেছিলেন। কিন্তু চরম দুর্ভাগ্য, মেয়েটির আর সেই বোরকা পরা হয়নি। একদিকে একটা অভাবের সংসারে এত মায়া, এত ভালোবাসা, আর ঠিক তার উল্টো দিকে বিপরীত ফ্ল্যাটেই বাস করছিল চূড়ান্ত নৃশংসতা। বিপরীত ফ্ল্যাটের সেই ভাড়াটিয়াদের পরিচয়টা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। মানে ৩০ বছর বয়সী রিকশা মেকানিক সোহেল রানা এবং তার ২৬ বছর বয়সী স্ত্রী স্বপ্না আক্তার। তারা মাত্র ২ মাস আগে ওই ভবনে ভাড়া এসেছিল। তারা কিন্তু কোনো পেশাদার অপরাধী চক্রের অংশ নয়। তারা সমাজের একেবারে সাধারণ স্তরের মানুষ, মানে আমাদের পাশের বাড়ির সাধারণ প্রতিবেশী। আর ১৯ মে সকালে এই সাধারণ প্রতিবেশীরাই যে ভয়াবহ রূপ ধারণ করেছিল তা মানুষের কল্পনাকেও হার মানায়। সকালবেলায় রামিসা যখন স্কুলের জন্য তৈরি হচ্ছিল, তখন স্বপ্না আক্তার অত্যন্ত কৌশলে শিশুটিকে তাদের ফ্ল্যাটে ডেকে নেয়। ৮ বছরের একটা বাচ্চা, হয়তো ভেবেছে পাশের বাসার আন্টি ডাকছে, তাই সরল মনেই সে ভেতরে চলে যায়। ঠিক। আর কিছুক্ষণ পর রামিসার মা মেয়েকে খুঁজতে খুঁজতে ওই ফ্ল্যাটের সামনে আসেন। তিনি দরজার সামনে মেয়ের জুতো দেখতে পেয়ে দরজা ধাক্কাতে থাকেন। আর ঠিক সেই মুহূর্তে ওই বন্ধ দরজার ওপাশে চলছিল এক পৈশাচিক বর্বরতা। পুলিশের বিবরণ অনুযায়ী ঘটনাটির প্রতিটি মুহূর্ত শিউরে ওঠার মতো। ভেতরে সোহেল রানা শিশুটিকে ধর্ষণ করে, আর রামিসার মা যখন বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছিলেন তখন ভেতরে শিশুটির চিৎকার ধামাচাপা দিতে সোহেল যা করে তা ভয়ঙ্কর। মানে
লাশ গুম করার জন্য সে এমন একটা পথ বেছে নেয় যা একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে ভাবাও অসম্ভব। একদম অসম্ভব। সেই শিশুটির মাথা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একটি বালতিতে লুকিয়ে রাখে। শুধু তাই নয়, লাশটি যাতে সহজে লুকানো যায় সেজন্য হাতগুলো আংশিক কেটে ফেলে, দেহটি খাটের নিচে লুকিয়ে রাখে। এটা তো পুরো একটা হরর সিনেমার মতো। এই যে ঠান্ডা মাথায় একটা লাশ গুম করার প্রক্রিয়া, এটা করতে তো কিছুটা সময় লাগে। এই পুরো সময়টাতে স্ত্রী স্বপ্না কি করছিল? সে দরজা খোলেনি, বরং সে সময় ক্ষেপণ করছিল যাতে তার স্বামী সোহেল জানালার গ্রিল কেটে পেছনের দিক দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে। সোহেল পালানোর পর স্বপ্না দরজা খোলে। তার মানে এখানে শুধু একজন বিকৃত মস্তিষ্কের মানুষ একা কাজ করেনি, তার স্ত্রীও এই জঘন্য কাজে সমানভাবে সহায়তা করেছে। হ্যাঁ, তবে স্বপ্নাকে পুলিশ ঘটনাস্থল থেকেই গ্রেফতার করতে সক্ষম হয়, আর সোহেল রানাকে ধরতে পুলিশ যে প্রযুক্তির ব্যবহার করেছে সেটা বেশ উল্লেখযোগ্য। রাইট। ঘটনার পরপরই সোহেল পালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় চলে যায়। সেখানে এক বন্ধুর পাঠানো টাকা তোলার জন্য সে যখন একটি বিকাশের দোকানে যায়, ঠিক তখনই ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। একটা হত্যাকাণ্ডের মাত্র 7 ঘণ্টার মধ্যে মূল অপরাধীকে অন্য একটি জেলা থেকে ধরে ফেলাটা পুলিশের একটা বিশাল বড় সাফল্য। এরপর যখন আদালতে পুলিশের রিমান্ড আর ১৬৪ ধারায় সোহেলের স্বীকারোক্তির বিষয়টি সামনে আসে, তখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট উঠে আসে। মানে সোহেল দাবি করেছে ঘটনার সময় সে ইয়াবা সেবন করেছিল। এটা সরার পর একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে। নেশা বা ইয়াবা কি সত্যিই একজন সাধারণ রিকশা মেকানিককে রাতারাতি এমন নির্মম দানব বানিয়ে দিতে পারে? নাকি মানুষের ভেতরে আগে থেকেই লুকিয়ে থাকা কোনো বিকৃত মানসিকতাকে এই নেশা শুধু উস্কে দেয়? এটি অপরাধবিজ্ঞানের খুব গভীর একটি মনস্তাত্ত্বিক জায়গা। চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে যে মাদক বা ইয়াবা মানুষের স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে, আর আমাদের যে ইনহিবিশন বা ভালো মন্দের বিচারবোধ আছে সেটাকে ঘুম পাড়িয়ে দেয়। মানে আমাদের মস্তিষ্কের যে অংশটি আমাদের শেখায় যে এই কাজটি করা উচিত নয়, মাদক সেই সেন্সরশিপটাকে সরিয়ে দেয়। একদম তাই। কিন্তু তার মানে এই নয় যে মাদক একটা সম্পূর্ণ নতুন চিন্তার জন্ম দেয়। পুলিশের ডিএমপি পর্যায়ে কর্মকর্তারাও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তারা কি বলছেন এই ব্যাপারে? তাদের মতে সোহেলের ভেতরে আগে থেকেই বিকৃত যৌন লালসা বা একটা পারভার্টেড টেন্ডেন্সি ছিল। মাদক হয়তো সেই বিকৃত ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে তার স্নায়বিক বাধাকে সরিয়ে দিয়েছে, কিন্তু মাদককে কোনোভাবেই এই অপরাধের মূল কারণ হিসেবে দাঁড় করিয়ে অপরাধীর দায় কমানোর কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছি। তার মানে নেশা এখানে একটা চাবি হিসেবে কাজ করেছে, যা তার ভেতরের অন্ধকার কুঠুরির দরজা খুলে দিয়েছে। কিন্তু ভেতরের দানবটা আগে থেকেই সেখানে বসেছিল। ঠিক তাই। এখন এই 7 ঘণ্টার মধ্যে সোহেলকে ফতুল্লা থেকে গ্রেপ্তারের ঘটনাটা কিন্তু সাধারণ মানুষের মনে একটা অন্যরকম প্রত্যাশা তৈরি করেছে। হ্যাঁ, মানুষ ভাবছে পুলিশ যখন এত দ্রুত কাজ করতে পেরেছে, তাহলে বিচারও খুব দ্রুত হয়ে যাওয়া উচিত। আর আমরা দেখলাম প্রশাসন এবং আইনি ব্যবস্থাও অভাবনীয় দ্রুতগতিতে কাজ শুরু করেছে। একদম রকেট গতিতে কাজ হয়েছে বলা যায়। পুলিশ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করেছে এবং অবিশ্বাস্য দ্রুততায়, মানে ২৪ মে রোববার আদালতে চার্জশিট জমা দিয়েছে। এখানে সবচেয়ে বিস্ময়কর অগ্রগতিটি দেখা গেছে ফরেনসিক বা ডিএনএ টেস্টের ক্ষেত্রে। সাধারণত আমাদের দেশে ডিএনএ টেস্টের মতো জটিল প্রক্রিয়ার রিপোর্ট পেতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়। এটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। কিন্তু এই ক্ষেত্রে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ সিলগালা রিপোর্ট পুলিশের হাতে এসছে। সরকারের শীর্ষ পর্যায় থেকেও এই বিষয়ে বেশ কঠোর এবং দ্রুত বার্তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী মো আসাদুজ্জামান এই মামলার দ্রুততম বিচারের আশ্বাস দিয়েছেন। আইনমন্ত্রী তার বক্তব্যে ২টি ঐতিহাসিক মামলার উদাহরণও টেনেছেন। তিনি ১৯৪৮ সালের মুলুকচাঁদ মামলার কথা বলেছেন, যেটির বিচার মাত্র ১ দিনে সম্পন্ন হয়েছিল। ১ দিনে? আর মাগুরার আশিয়া হত্যা মামলার কথাও তো উল্লেখ করেছেন, যার বিচার ১ মাসে শেষ হয়েছিল। হ্যাঁ, জানানো হয়েছে আগামী ১ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে এবং ঈদের ছুটির পরপরই বিচার কাজ শুরু হবে। সাধারণ মানুষের তীব্র ক্ষোভ প্রশমনের জন্য এবং আইনের শাসন দৃশ্যমান করার জন্য এই দ্রুতগতি অত্যন্ত জরুরি। যখন একটা সমাজ এমন একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়, তখন তারা চায় রাষ্ট্র যেন তার সর্বোচ্চ শক্তি দিয়ে
এর প্রতিকার করে। কিন্তু এখানেই একটা বড় শঙ্কার জায়গা তৈরি হয়। দ্রুত বিচার পাওয়াটা অবশ্যই স্বস্তির, কিন্তু আমরা কি খুব বেশি তাড়াহুড়ো করে ফেলছি না? হ্যাঁ, আইনমন্ত্রী নিজেই তার বক্তব্যে একটি খুব জরুরি সতর্কবার্তার কথা বলেছেন। তিনি বলেছেন, বিদ্যমান আইনের বিধান যথাযথভাবে অনুসরণ না করে যদি আবেগের বশবর্তী হয়ে তড়িঘড়ি করে চার্জশিট দেওয়া হয়, তবে প্রসিকিউশনের মামলায় একটি ফেটাল ইনজুরি বা মারাত্মক ক্ষতি হতে পারে। রাইট, জনগণের ক্ষোভ এবং মিডিয়ার চাপে তাড়াহুড়ো করতে গিয়ে পুলিশ যদি আইনি প্রক্রিয়ায় কোনো ফাঁকফোকর তৈরি করে ফেলে, আসামিপক্ষ তো উচ্চ আদালতে গিয়ে ঠিক সেই সুযোগটাই নেবে। আপনি আইনি প্রক্রিয়ার সবচেয়ে স্পর্শকাতর জায়গাটিতে আঘাত করেছেন। এই ফেটাল ইনজুরি বা মারাত্মক ক্ষতি বলতে আসলে কি বোঝায়, সেটা একটু খুলে বলবেন কি? হ্যাঁ, অবশ্যই। একটি নিশ্ছিদ্র চার্জশিট তৈরি করার জন্য শুধু স্বীকারোক্তি থাকলেই হয় না। সেখানে প্রত্যক্ষদর্শীর বয়ান, পারিপার্শ্বিক প্রমাণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চেইন অফ কাস্টাডি। চেইন অফ কাস্টাডি সেটা কিভাবে কাজ করে? ধরুন, পুলিশ যে বালতি থেকে আলামত সংগ্রহ করেছে, সে আলামত কিভাবে, কার হাত ঘোরে, কত তাপমাত্রায় সংরক্ষিত হয়ে ল্যাবে পৌঁছেছে এবং সেখানে ডিএনএ টেস্ট হয়েছে, এই পুরো প্রক্রিয়ার প্রতিটি কাগজের হিসাব নিখুঁত হতে হয়। ওহ, আচ্ছা। তার মানে যদি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো একটি স্বাক্ষর বা কোনো একটি প্রমাণের চেইন ভেঙে যায়, হ্যাঁ, তাহলে আসামি পক্ষের আইনজীবীরা আদালতে গিয়ে খুব সহজেই বলবেন যে এই ডিএনএ প্রমাণটি ম্যানিপুলেটেড বা ট্যাম্পার্ড। অর্থাৎ আসামিপক্ষ তখন মূল অপরাধ নিয়ে কথা বলবে না, তারা কথা বলবে পুলিশের পেপারওয়ার্কের ভুল নিয়ে। ঠিক তাই। আইনে বলা হয় জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, মানে অতিরিক্ত তাড়াহুড়ো করলে অনেক সময় ন্যায় বিচারই মাটিচাপা পড়ে যায়। তাই আবেগ ও জহারসার বাইরে গিয়ে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে নিখুঁত আইনি পদ্ধতির মধ্য দিয়ে চার্জশিট দেওয়াটা এখানে সবচেয়ে বেশি জরুরি, যাতে আসামিরা কোনোভাবেই আইনের এই ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। দ্রুত বিচার যেমন চাই, তেমনি সেই বিচার যেন টেকসই হয়, সেটা নিশ্চিত করাটা প্রশাসনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ সমাজের যে তীব্র প্রতিক্রিয়া আমরা দেখছি, সেটা এক অর্থে বিস্ফোরক। রামিসার এই মর্মান্তিক ঘটনার পর তো সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। মিরপুর, শাহবাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে লক্ষ্মীপুর সব জায়গায় জাস্টিস ফর রামিসা ব্যানারে বিক্ষোভ হয়েছে। অনলাইনেও কন্টেন্ট ক্রিয়েটররা একজোট হয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। মানুষ শুধু বিচার চাইছে না, তারা এমন একটা শাস্তির দাবি করছে যা আগে কখনো দেখা যায়নি। আমরা উৎসগুলো থেকে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ক্ষোভ এতটাই তীব্র যে অনেকেই আফগানিস্তান বা মধ্যপ্রাচ্যের শরিয়া আইনের উদাহরণ টেনে জনসম্মুখে বা প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি তুলছেন। এখানে একটা বিষয় খুব পরিষ্কার পরিবর্তন দরকার। আমরা আজকের আলোচনায় সাধারণ মানুষের এই দাবিগুলো বা কোনো নির্দিষ্ট বিচার ব্যবস্থার কথা শুধু বস্তুনিষ্ঠভাবে রিপোর্ট করছি। এর কোনোটার প্রতি আমাদের নিজস্ব কোনো সমর্থন বা পক্ষপাতিত্ব নেই। একদম ঠিক। আমরা শুধু বিশ্লেষণ করতে চাইছি মানুষের ভেতরের এই ক্ষোভ, প্রকাশ্যের ফাঁসি দেওয়ার এই দাবি, এগুলো কোথা থেকে জন্ম নিচ্ছে। এই ক্ষোভের উৎস বুঝতে হলে আমাদের আইন ও সালিশ কেন্দ্রের দেয়া একটি ভয়াবহ পরিসংখ্যানের দিকে তাকাতে হবে। আজকের সেই রিপোর্টটার কথা বলছেন তো, যেখানে ২০২৬ সালের প্রথম ৫ মাসের ডেটা দেয়া আছে। হ্যাঁ, তাদের রিপোর্ট অনুযায়ী ২০২৬ সালের প্রথম ৫ মাসেই, মানে ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত সময়ে দেশে ১১৮ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে আর ১৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ১৪০০ দিনের মধ্যে ১১৮ জন শিশু। এর মানে হল প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও একটি শিশু তার শৈশব, তার জীবন হারাচ্ছে। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা ভয়ঙ্কর সতর্কবার্তা। এই পরিসংখ্যানটি প্রমাণ করে যে রামিসার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা একটি দীর্ঘস্থায়ী পচনের লক্ষণ। যখন মানুষ দেখে যে প্রতিদিন এমন ঘটনা ঘটছে, কিন্তু প্রচলিত বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা অনেক সময় পার পেয়ে যাচ্ছে, তখন তাদের ভেতর এক ধরনের চরম হতাশা কাজ করে। আর জনসম্মুখে ফাঁসির দাবি তোলাটা আসলে এই প্রচলিত বিচার ব্যবস্থা এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতি সাধারণ মানুষের চরম অনাস্থারই বহিঃপ্রকাশ। তারা মনে করছে সাধারণ আইনি প্রক্রিয়ায় এর কোনো সমাধান হবে না। এই অনাস্থা এবং হতাশার সবচেয়ে করুণ চিত্রটি আমরা দেখেছি রামিসার বাবার একটি বক্তব্যে। তিনি শুরুতে অত্যন্ত আক্ষেপ এবং ক্ষোভ নিয়ে বলেছিলেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন বোমা।
একটু চিন্তা করলে দেখা যায় একজন বাবা, যিনি মাত্র দুদিন আগে মেয়ের জন্য শখ করে কেনা বোরকাটি তার লাশের পাশে পড়ে থাকতে দেখেছেন, তিনি যখন এমন কথা বলেন তখন বুঝতে হবে সাধারণ মানুষ সিস্টেমের উপর কতটা বীতশ্রদ্ধ। একজন শোকাহত বাবার এই অসহায়ত্ব পুরো রাষ্ট্র কাঠামোর গালে একটা বড় চাপেটাঘাত। এই ব্যক্তিগত শোক এবং সামাজিক ক্ষোভের পাশাপাশি সমাজের আরেকটা রূপও এই ঘটনাকে কেন্দ্র করে উন্মোচিত হয়েছে, আর তা হল রাজনীতি এবং মিডিয়ার ভূমিকা। হ্যাঁ, আমাদের পাওয়া তথ্যগুলো থেকে দেখা যাচ্ছে রামিসার ঘটনার পর প্রধানমন্ত্রী নিজে রামিসার বড় বোন রাইসার লেখাপড়াসহ সব দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। আবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, যেমন বিএনপি নেতা নিপুণ রায় সেখানে ছুটে গেছেন। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে সবাই এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াচ্ছে। রাষ্ট্র বা রাজনৈতিক দলগুলোর এই পাশে দাঁড়ানোটা এক অর্থে ইতিবাচক, কিন্তু সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় যখনই এমন কোনো বড় ঘটনা ঘটে তখন অনেক সময় একটি শোকের রাজনীতি তৈরি হয়। বিভিন্ন পক্ষ এই ট্র্যাজেডিকে কেন্দ্র করে নিজেদের পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী পরিবারের ছোট্ট ঘরটিতে যখন সারা দিন ক্যামেরা, মাইক্রোফোন আর নেতাদের ভিড় লেগে থাকে, তখন সেই শোকটা এক ধরনের দর্শনীয় বস্তুতে পরিণত হয়। আর এই কোলাহল পরিবারটির জন্য কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তার প্রমাণ আমরা পরের ঘটনাতেই পাই। শোকাহত পরিবারটি শেষ পর্যন্ত এসব মানুষের ভিড় এবং মিডিয়ার আলো এড়াতে বাধ্য হয়। হ্যাঁ, তারা একটু শান্তিতে রামিসার কুলখানি করার জন্য ঢাকা ছেড়ে মুন্সিগঞ্জের সিরাজদিঘানে তাদের গ্রামের বাড়িতে চলে যায়। এই ঘটনাটি আমাদের একটা গভীর বার্তা দেয়। সাধারণ মানুষ আসলেই শুধু বিচারই চায় না, তারা তাদের এই বুক ভাঙা কষ্ট পালনের জন্য একটু নীরব এবং নিরাপদ জায়গাও খোঁজে। একটি ট্র্যাজেডিকে কেন্দ্র করে যখন সবাই নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, তখন ভুক্তভোগীর আসল কষ্টটা অনেক সময় আড়ালে পড়ে যায়। রামিসার পরিবার হয়তো বুঝতে পেরেছিল যে এই শহরে তাদের মেয়ের মৃতদেহ নিয়ে এখন যে যার মতো কথা বলবে, তাই তারা নিজেদের শেকড়ে ফিরে গিয়ে একা কাঁদতে চেয়েছে। তাহলে আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা আসলে কোন উপসংহারে পৌঁছাতে পারি? একদিকে আমরা দেখলাম যে রামিসার ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন, প্রশাসন এবং পুলিশ চাইলে কতটা দ্রুত কাজ করতে পারে। মাত্র ৭ ঘণ্টায় আসামিকে অন্য জেলা থেকে গ্রেফতার করা, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া, আর মাসখানেকের কাজ মাত্র ৭২ ঘণ্টায় করে ডিএনএ রিপোর্ট হাতে পাওয়া। এগুলো প্রমাণ করে যে আমাদের সিস্টেমের বা কাঠামোর ভেতরে সক্ষমতা রয়েছে। কিন্তু একই সাথে এই ঘটনাটি আমাদের সমাজের ভেতরে ঘাপটি মেরে থাকা কাঠামোগত অবক্ষয়টিকেও নগ্নভাবে উন্মোচিত করেছে। আমরা দেখলাম কিভাবে একজন সাধারণ প্রতিবেশী এক মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর দানবে পরিণত হতে পারে। আমরা দেখলাম কিভাবে একটি পরিবার তাদের সবচেয়ে আদরের সন্তানকে হারিয়ে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করে। আমরা দেখলাম একটা সমাজের মানুষের ভেতরে কতটা ক্ষোভ জমলে তারা প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি তোলে। ঠিক এখানেই আজকের এই গভীর আলোচনার শেষে একটি চূড়ান্ত ভাবনার বিষয় সবার সামনে রেখে যেতে চাই। রামিসার ক্ষেত্রে আমরা দেখলাম জনগণের প্রবল চাপ, মিডিয়ার কভারেজ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদের কারণে প্রশাসন অত্যন্ত দ্রুত ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমাদের একবার ভেবে দেখা উচিত, যে অপরাধগুলোর কোনো ভিডিও ভাইরাল হয় না, যে অসহায় শিশুদের জন্য শাহবাগে বা বিশ্ববিদ্যালয়ে কোনো মানব সমর্থন হয় না, যাদের খবর হয়তো সংবাদপত্রের ভেতরের পাতায় এক কলামে ছোট করে ছাপা হয়, তাদের ক্ষেত্রে কি আমাদের আইনি ব্যবস্থা এই একই রকেট গতিতে কাজ করে? এটি অত্যন্ত কঠিন, কিন্তু সবচেয়ে জরুরি একটি প্রশ্ন। শুধু তাই নয়, শাস্তির ভয় দেখিয়ে বা দ্রুত বিচার করে হয়তো কিছু অপরাধ কমানো সম্ভব, কিন্তু যে সমাজে নিজের ঘরের চৌকাঠেও শিশুরা প্রতিবেশীর কাছে নিরাপদ নয়, যেখানে বন্ধ দরজার ওপাশেই লুকিয়ে থাকে বিপদের হাতছানি, সেই সমাজের নৈতিক ভিত আমরা কিভাবে মেরামত করব? আইন দিয়ে তো আর মানুষের বিবেক তৈরি করা যায় না। যতদিন না আমাদের মনস্তাত্ত্বিক এবং নৈতিক কাঠামোর আমূল পরিবর্তন হচ্ছে, ততদিন কি আমরা সত্যিই আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ আবাস নিশ্চিত করতে পারব? নাকি আমরা শুধু একটা ঘটনার পর জেগে উঠব আর তারপর আবার সব ভুলে যাব? বিষয়টা নিয়ে ভাবার অবকাশ রয়েই যায়। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। সবার নিরাপত্তা নিশ্চিত হোক, এই কামনায় শেষ করছি।